আসসালামু আলাইকুম। আজ শুনবেন রিটার্ন অফ ড্রাকুলার ষষ্ঠ পর্ব। ঘনিয়ে এসেছে সেই মুহূর্ত যখন সব চরিত্রের আসল রূপ বেরিয়ে আসবে। প্রস্তুত তো আপনারা? রাতের পোশাক পরে টেবিলে গিয়ে বসেছিলাম। ভেবেছিলাম ঘুম না আসা পর্যন্ত একটু লেখাপড়া করব। কিন্তু বই খুলতেই অদ্ভুত এক অনুভূতি হলো। মনে হলো কমে গেছে বাতির আলো। বইয়ের অক্ষর দেখতে পাচ্ছি না। এরপরেই জেগে জেগে স্বপ্ন দেখতে শুরু করলাম। দেখলাম বিশাল এক অন্ধকার কামরার মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। দূর থেকে ভেসে আসছে অচেনা এক কণ্ঠস্বর। এরপর শুনলাম বাদুড়ের ডানা ঝাপটাবার আওয়াজ। খুলির ভিতরে যেন ঢুকে যাচ্ছিল আওয়াজটা। হাজার চেষ্টা করেও তাড়াতে পারলাম না। হঠাৎ মনে হলো নতুন কেউ ঢুকেছে কামরায়। অনুমান করলাম কে হতে পারে সেটা। ড্রাকুলা? জিজ্ঞেস করলাম আমি। মাথা ঝাঁকালেন ভ্যান হেলসিং। আপনি নিশ্চিত? সন্দিহান গলায় প্রশ্ন করলাম। অবশ্যই, জোর গলায় বললেন প্রফেসর। ও ছাড়া আর কেউ হতে পারে না। এমন দুরাত্মা, এমন শয়তান দুনিয়ায় একটি আছে। আমাকে বশ করেছিল ও। ঢুকে পড়েছিল আমার ভিতরে। পরিষ্কার টের পাচ্ছিলাম ওর অস্তিত্ব। আমারও ঠিক একই অনুভূতি হয়, বলে উঠল জনাথন। কাঁধ ঝাঁকালেন ভ্যান হেলসিং। যা হোক, ওর উপস্থিতি টের পেয়েই লড়াই জুড়ে দিই আমি। চেষ্টা করি ওকে আমার ভিতর থেকে বের করে দিতে। তা দেখে ও হাসে, বলে, এবার তুমি বুঝবে আমার ক্ষমতার দৌড়। শুধু দুঃস্বপ্ন দেখানোই নয়, চাইলে তোমাকেও নিয়ন্ত্রণ করতে পারি আমি। আমার ইচ্ছেই সব করবে তুমি। তাহলেই বোঝো, তোমার মতো দৃঢ় মনোবলের লোককে যদি বশ করতে পারি, আশেপাশের দুর্বলদের বশ করা কতখানি সহজ আমার জন্য। কোথাও নিরাপদ থাকবে না তুমি, কারণ বুঝতেই পারবে না কার ভিতরে লুকিয়ে আছি আমি, কোন দিক থেকে আঘাত হানব। এইটুকু বলে দম নেবার জন্য একটু থামলেন প্রফেসর। খানিক পর আবার খেই ধরলেন কথার। ওকে তাড়াবার জন্য কি না করেছি। এই ভাঙচুর, হইচই সবই ছিল আমার লড়াইয়ের অংশ। কিন্তু কিছুতেই যখন কিছু হলো না, তখন সুটকেস থেকে ছুরিটা বের করে নিলাম। কারণ আমার মনে হচ্ছিল যদি আত্মহত্যা করি, ব্যর্থতার জ্বালা নিয়ে পালাবে শয়তানটা। তাই করতে যাচ্ছিলাম, তখনই তোমরা এলে। ড্রাকুলার মনের কথা পরিষ্কার পড়তে পারছিলাম আমি। ও তোমাকে খুন করতে চাইছিল জনাথন। সেজন্যই মানা করেছিলাম কামরায় ঢুকতে। তুমি তো কথা শুনলে না। ড্রাকুলাও তোমাকে খুন করবার চেষ্টা চালালো। মিনা মাঝখানে এসে না পড়লে নির্ঘাত মারা যেতে আজ। ওকে দেখে থমকে গেল শয়তানটা। আমিও সেই সুযোগে নিজের বুকে ছুরি বসাতে চাইলাম, কিন্তু চামড়া থেকে রক্ত বেরোবার সঙ্গে সঙ্গে আমার দেহ ছেড়ে চলে গেছে ও। বোধহয় হাল ছেড়ে দিয়েই। আমিও তাই ক্ষান্ত দিয়েছি আত্মহত্যার চেষ্টায়। ভালো করেছেন, বললাম আমি। মরলে এই সমস্যার সমাধান হতো না। এমনিতেও হবে না। হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন প্রফেসর। এই প্রেতাত্মাকে রুখবার কোনো কায়দা জানি না আমি। ভ্যান হেলসিংয়ের হতোদ্যম চেহারা এই প্রথমবার দেখছি। এর প্রভাব আমার উপরেও পড়ল। তারপরেও চেষ্টা করলাম তাকে সাহস জোগাতে। খুব একটা লাভ হয়নি। বলে রাখা ভালো, জনাথনের ডান হাত মারাত্মক জখম হয়েছে। কেটে গেছে রক্তের ধমনী আর পেশি। হাতটা নাড়াতেই পারছে না। ভ্যান হেলসিং বললেন, পুরোপুরি ঠিক হয়তো আর কোনোদিনই হবে না ওটা। অনুশোচনায় চোখে পানি এলো তার। কিন্তু জনাথন বলল, এর জন্য আপনি দায়ী নন প্রফেসর। দায়ী আমাদের চিরশত্রু কাউন্ট ড্রাকুলা। অবিশ্বাস্য হলেও সত্য, এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ তার কিছুই টের পায়নি কুইন্সি বা ইলেনা। মরার মতো ঘুমোচ্ছে ওরা। ভালোই হয়েছে তাতে। 6 নভেম্বর। জনাথন আর ভ্যান হেলসিং বিশ্রাম নিচ্ছেন। প্রফেসরের আঘাতটা শার্টের তলায় ঢেকে রাখা যাচ্ছে, কিন্তু জনাথনেরটা নয়। তাই সবাইকে জানিয়েছি, কিচেনে পড়ে গিয়ে ছুরিতে হাত কেটে গেছে ওর। এ নিয়ে কেউ আর উচ্চবাচ্য করেনি। থমথমে এক পরিবেশ বিরাজ করছে বাড়িতে। সন্দেহের চোখে সবার দিকে তাকাচ্ছি আমরা তিনজন। বোঝার চেষ্টা করছি, কি বলা যায় একে। বশীভূত হওয়া? সম্মোহন? যাই হোক না কেন, সেটার চিহ্নে বড়ই তিক্ত এক অনুভূতি হচ্ছে আমাদের। কাউকে বিশ্বাস করতে পারছি না।
নিজেও বিশ্বাস হারাচ্ছি অন্য দুজনের। গতবার যখন ড্রাকুলার মোকাবেলা করেছি তখন অন্তত একাট্টা থাকতে পেরেছি আমরা। আস্থা রাখতে পেরেছি একে অন্যের উপর। পিশাচটার মায়াজালে স্বল্প সময়ের জন্য আটকা পড়েছিলাম আমি। তারপরেও এতটা খারাপ পরিস্থিতি দেখা যায়নি। কিন্তু এবার না, এসব নিয়ে আর লিখব না। যত লিখব ততই খারাপ লাগবে। আপাতত ইলেনা আর কুইন্সির সঙ্গে সময় কাটাচ্ছি আমি। খেয়াল রাখছি ওরা যেন কোনো কিছু বুঝতে না পারে। যে আতঙ্কের ভিতরে আমরা আছি তা ওদের মাঝেও সংক্রামিত করবার কোনো মানে হয় না। আমাদের বাড়িতে এখন ইলেনাই কেবল স্বাভাবিক। কুইন্সি তো মাত্রই অসুখ থেকে উঠল, এখনো বেশ দুর্বল। ইলেনাকে দেখেই সাহস পাচ্ছি আমি, পাচ্ছি প্রাণের সারা। ইদানিং বেশ উজ্জ্বল হয়ে উঠেছে ও, গোলাপি হয়ে উঠেছে গাল। প্রেমে পড়লে এমন হয় মানুষের, যদিও ওর বেলায় তেমন কিছু ঘটবার কথা নয়। সারাদিন বাড়িতেই থাকে, কোনো ছেলের সঙ্গে দেখা হয় না। বোধহয় ওর সুখের বহিঃপ্রকাশ এটা। বলে রাখা ভালো, ভ্যান হেলসিং এর প্রস্তাবে শেষ পর্যন্ত রাজি হয়েছি আমরা। খবর পাঠিয়েছি ডাক্তার সেওয়ার্ড আর লর্ড গোডালমিংকে। আমাদের ছোট্ট দলটা আবার সংগঠিত হতে চলেছে। কিছুটা ভালো লাগছে সেটা ভাবলে। একাকী আর পিশাচের মুখোমুখি হতে হবে না। পুরনো সহযোদ্ধারা পাশে থাকবে। দেখা যাক কি হয়। 7 নভেম্বর। ডক্টর সেওয়ার্ড আর লর্ড গোডালমিং পৌঁছে গেছেন। বিপজ্জনক কাজে এসেছেন বলে স্ত্রীকে আনেননি কেউই। ডিনারের পর ডাইনিং টেবিলে সভা করবার ভঙ্গিতে বসলাম আমরা। যা যা ঘটেছে সব খুলে বলা হলো ওদেরকে। শুনে একটু গম্ভীর হয়ে গেলেও অবিচল রইলেন ডক্টর সেওয়ার্ড। হাবভাবে মনে হলো এমন কিছু ঘটতে পারে, সেটা আগেই আঁচ করেছিলেন তিনি। তবে লর্ড গোডালমিংকে উদ্বিগ্ন দেখালো। স্ত্রীর সন্তানকে ফেলে এসেছেন বলেই সম্ভবত, বোধহয় ভাবছেন ওদের কোনো অমঙ্গল হতে পারে। যা হোক, ভাগাভাগি করে আমি জনাথন আর ভ্যান হেলসিং পুরো ঘটনা বলে শেষ করলে সংক্ষিপ্ত আলোচনা হলো। এরপর চেয়ার থেকে উঠে পরস্পরের হাত ধরলাম আমরা, চক্রাকারে দাঁড়ালাম। একে একে প্রতিজ্ঞা করলাম সবাই অশুভের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার, পিশাচকে ধ্বংস করে দেবার জন্য জীবন উৎসর্গ করবার। ছোট্ট এই আনুষ্ঠানিকতা শেষ হতেই হঠাৎ ঝট করে মাথা তুলল জনাথন। একদৃষ্টে তাকিয়ে রইল ছাতের দিকে। কিছুই নেই ওখানে। তারপরেও আঠার মতো ওদিকে সেটে রইল ওর চোখ। আমাদেরকে বিস্মিত করে দিয়ে ঘোরলাগা গলায় বলল, ও চলে গেছে, কিন্তু ফিরে আসবে আবার। ইলেনা কোভাক্সের ডায়েরি। 7 নভেম্বর। মাদাম হারকার আমাকে নম্র ও শান্ত মেয়ে বলে ভাবেন, কিন্তু হায়, সত্যিটা যদি তিনি জানতেন! আমার মতো মেজাজি মেয়ে খুব কমই আছে দুনিয়ায়। হাজার রকমের আবেগ সর্বক্ষণ খেলা করে আমার ভিতরে। ভয়, আনন্দ, উত্তেজনা, ঘৃণা। এই তো একাকী কামরায় বসে ডায়েরি লিখছি আমি। তাও প্রবল উত্তেজনায় কাঁপছে দুহাত। এই উত্তেজনা অনুভব করছি আমি সাফল্যের আনন্দে। যেই কেউই স্বীকার করবে, মাদাম মিনার রক্ত সংগ্রহ করবার কাজে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছি আমি। কারণ মনে সন্দেহ না জাগিয়ে ওটা সম্পূর্ণ করা ছিল এক কথায় অসম্ভব। অথচ সেটাই করেছি আমি। দুঃখ একটাই, আনন্দটা ভাগাভাগি করবার জন্য আমার গোপন সঙ্গী আমার ভিতরে নেই। ওর অভাব আমি অনুভব করি প্রতিটা মুহূর্তে। মাঝে মাঝে ওর দেখা পাই বটে, সেটা না দেখারই মতো। এ বাড়ির মানুষগুলোর উপর সাওয়ারু হয়ে বেড়াচ্ছে আমার সঙ্গী। আমার দিকে ওর মনোযোগ নেই। ব্যাপারটা বেশ অদ্ভুতই লাগে। ইংরেজরা কি বোকা, নাকি বেপরোয়া স্বভাবের? আমার সঙ্গীর উপস্থিতি টের পাচ্ছে ওরা। চেহারা দেখেই বুঝতে পারি সেটা। অথচ ওরা চেষ্টা করে তাকে অস্বীকার করবার। হাঙ্গেরিতে এ ধরনের ঘটনা ঘটলে এতক্ষণে পুরো বাড়ি ভরে যেত রসুন আর পবিত্র ক্রুশে। কিন্তু এরা গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে। মাদাম হারকারের প্রতি ঈর্ষা অনুভব করি আমি। কেন আমার সঙ্গীর চোখে সে এত গুরুত্বপূর্ণ জানতে চেয়েছিলাম, কিন্তু সঙ্গীটি কোনো জবাব দেয়নি। শুধু বলেছে মিনার রক্ত চাই তার। কিভাবে জোগাড় করব সেই রক্ত বলে দেয়নি।
অসম্ভব কাজের ভারটা স্রেফ চাপিয়ে দিয়েছে আমার উপরে। দুরাত ঘুম হয়নি আমার। জেগে জেগে ভেবেছি কিভাবে কি করা যায়। দুর্ঘটনার ছলে হয়তো হাত-টাত কেটে দিতে পারি আমি মাদান হারকারের, কিন্তু তাতে যথেষ্ট পরিমাণ রক্ত ঝরবে না। তার আগেই ক্ষতটার পরিচর্যা করা হবে। বারবার দুর্ঘটনাও ঘটানো যাবে না, তাতে সন্দেহ জাগবে সবার। এসব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল, ছোটবেলায় একবার ঠোঁট কেটে গিয়েছিল আমার। কল করে ঝরেছিল রক্ত। সেই রক্তের স্রোত থামাতে রীতিমতো বেগ পেতে হয়েছিল ডাক্তারের। ঘটনাটা মনে পড়তেই সমাধান পেয়ে গেলাম আমার সমস্যার। এরপরে কুইন্সিকে বশ করে কাজটা সারতে একটুও অসুবিধা হয়নি। সবচেয়ে বড় কথা, যদি ব্যর্থ হতাম কেউ আমাকে দোষারোপ করতে পারত না। ছোট্ট ছেলেটাকেই দায়ী ভাবত ওরা। আহ! কিভাবে যে রক্ত ঝরেছে মাদান হারকারের, মুখ থেকে বেরিয়ে জমা হয়েছে আমার হাতে ধরা পিতলের বাটিতে। তারপর আবার বেহুঁশ হয়ে গেলেন তিনি। সাহায্য চেয়ে পাঠাবার আগে বাটিটা লুকিয়ে ফেলতে পারলাম আমি। ভাগ্যের সহায়তা বোধহয় একই বলে। সেই রাতেই সবাই ঘুমিয়ে যাবার পরে বাটিটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমি। পুরনো গোরস্থানের সমাধি কক্ষে গিয়েছিলাম। সমাধির ডালা সরিয়ে আমার সঙ্গীর দেহভস্মের মাঝে ঢেলে দিয়েছিলাম রক্তটা। ওই রক্তের সাহায্য নিয়েই আবার নীরের রূপ পাবে ও। একটা আলখেল্লাও চুরি করে নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে। দেহপ্রাপ্তির পর যেন গায়ে চড়াতে পারে আমার সঙ্গী। ওটা সমাধির মাথায় রেখে একটা মোমবাতি জ্বেলেছিলাম। এরপর শুরু হয়েছিল অপেক্ষার প্রহর। পরপর ৩ রাত আমি সমাধির পাশে ভোর পর্যন্ত থেকেছি, কিন্তু কিছুই ঘটেনি। আমার সঙ্গী তার দৈহিক রূপে ফেরার আগে শেষবারের মতো তাণ্ডব চালিয়েছে মাদাম হারকার ও তার সঙ্গীদের ওপর। হতাশ হয়ে পড়েছিলাম আমি। ভেবেছিলাম খামোখাই আমাকে কাটিয়েছে ও। মানুষের দুনিয়ায় ফিরে আসার কোনো ইচ্ছে নেই ওর। কিন্তু কাল রাতে বরাবরের মতো সমাধির পাশে বসেছিলাম আমি। মাথা নিচু করে রেখেছিলাম হতাশায়। ৭-৫ ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। হঠাৎ ভীষণ শীত করে উঠল আমার। ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই সমাধির ভিতর থেকে কালো ধোঁয়ার একটা কুণ্ডলী পাক খেয়ে বেরিয়ে আসতে দেখলাম। সমাধি কক্ষের ভিতরটা আচ্ছন্ন করে ফেলল সেই ধোঁয়া। অনেকক্ষণ পর যখন সরে গেল ধোঁয়া, কালো আলখাল্লা পরা দীর্ঘদেহী এক মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমার সামনে। দম আটকে এলো আমার। বুঝতে পারলাম না জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। মোমবাতি তখন নিভে গেছে। সমাধি কক্ষের দরজা দিয়ে ভিতরে ঢুকছে আবছা আভা। ভোরের আলো ফুটতে শুরু করেছে বাইরে। অল্প আলোয় নড়তে দেখলাম মূর্তিটাকে। একটা হাত বাড়ালো সে আমার দিকে। আঙ্গুলগুলো শীর্ণ, অস্বাভাবিক রকমের লম্বা, ডগায় ছুঁচোলো নখ। আমার মুখের কয়েক ইঞ্চি সামনে এসে থামলো হাতটা। শুনতে পেলাম খসখসে গলা। আমার নাম উচ্চারণ করলো সে। ইলেনা। ইলেনা কোভাক্সের ডায়েরি, পরের অংশ। আমার মুখোমুখি দাঁড়িয়ে আছে সে। জ্বলজ্বলে চোখে তাকিয়ে আছে আমার দিকে। কাঁপতে কাঁপতে স্পর্শ করলাম তার হাত। এই প্রথমবার। বাস্তবে। সঙ্গে সঙ্গে মুঠো করে আমার বাহু ধরল সে। চামড়ার মধ্যে বসে গেল নখ। ব্যথার পাশাপাশি আমার শিরদাঁড়া বেয়ে নেমে গেল শীতল এক স্রোত। হাতটা বরফের মতো ঠান্ডা। তালুতে রয়েছে বড় বড় লোম। টান দিয়ে আমাকে দাঁড় করালো সে। আলোক স্বল্পতার জন্য ঠিকমতো তার চেহারা দেখতে পেলাম না আমি। তবে মানুষটা ভীষণ লম্বা। আমার মাথা ওর কেবল কাঁধ ছুঁয়েছে। অবয়ব দেখে মনে হলো দেহটা বেশ শুকনো, বয়সের কারণে যেমনটা হয়। তারপরেও মুঠোর চাপ থেকে বুঝলাম অমিত শক্তি রয়েছে তার শরীরে। ছায়ার মাঝে গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। ঘাড় বেয়ে নেমে এসেছে রূপালি চুলের গোছা। শরীর থেকে মাটির গন্ধ ভেসে আসছে, বুনো গন্ধ। বিস্ময়ে অভিভূত হয়ে দাঁড়িয়ে রইলাম বেশ কিছুটা সময়। সম্মোহিতের মতো তাকিয়ে রইলাম তার জ্বলন্ত চোখজোড়ার দিকে। একটু পরে সাহস সঞ্চয় করে বললাম, আমার প্রাণের সাথী, আমি তোমার দাসী। তোমার ইচ্ছেই আমার ইচ্ছে। কি চাও বলো, প্রাণ দিয়ে হলেও তা পালন করব আমি।
হালকা এক টুকরো হাসি ফুটল তার ঠোঁটে। নরম সুরে বলল, ইলেনা, সবচেয়ে বড় উপহারটা পেয়েছি আমি তোমার কাছে, নিজের অস্তিত্ব। চাইবার আর একটা জিনিসই শুধু বাকি, আমার জীবন। দুহাতে আমাকে জড়িয়ে ধরল সে। তার কঠিন আলিঙ্গনে বাধা পড়লাম আমি। শ্বাস প্রশ্বাস দ্রুতর হয়ে উঠল। ধীরে ধীরে তার মুখ নেমে এলো আমার ঘাড়ে। তারপরেই পেলাম সুই ফোটানোর মতো তীক্ষ্ণ এক ব্যথা। দুনিয়া মাতাল হয়ে উঠল চোখের সামনে। আহ, কি সেই অনুভূতি! পৃথিবীর শ্রেষ্ঠ মাদকও পারবে না কাউকে এত সুখ দিতে। চোখের সামনে হাজারো রঙের খেলা দেখলাম আমি। দেখলাম সবকিছু ধ্বংস হয়ে যেতে, তারপর আবার জোড়া লাগতে। অদ্ভুত এক ঘোরের মধ্যে চলে গেলাম আমি। আবছাভাবে টের পেলাম আমার ঘাড়ে মুখ লাগিয়ে রক্ত চুষছে সে। বাধা দিতে পারলাম না, বাধা দেবার ইচ্ছেও হলো না। অবর্ণনীয় এক সুখের আবেশে তখন ঝাঁকি খেয়ে চলেছে আমার দেহ। এভাবে কতক্ষণ চলল বলতে পারবো না। সংবিত ফিরতেই নিজেকে সমাধি কক্ষের মেঝেতে আবিষ্কার করলাম, আমার সঙ্গে অদৃশ্য। সমাধির দিকে তাকিয়ে মিহি একটা কুয়াশা পাক খেতে দেখলাম, ঢুকে যাচ্ছে ডালার ফাঁক দিয়ে। এত দ্রুত কেন চলে গেল ও? প্রশ্নটা মাথায় আসতেই খেয়াল করলাম সূর্য উঠে গেছে। দরজা দিয়ে ভিতরে ঢুকছে দিনের প্রথম আলো। কষ্টে সৃষ্টে উঠে দাঁড়ালাম। বাড়ি ফিরতে হবে, কিন্তু বেরোবার আগে সমাধির ভিতরে একবার উঁকি দেবার লোভ সামলাতে পারলাম না। পরিষ্কার আলোয় প্রথমবারের মতো দেখতে পেলাম ওকে। সমাধির ভিতরে শান্ত সমাহিত ভঙ্গিমায় শুয়ে আছে ঈগলের মতো তীক্ষ্ণ চেহারার একজন মানুষ। একজন সম্ভ্রান্ত ভদ্রলোক। চওড়া কপাল, ঘন ভুরু, ঠোঁটের উপরের পেল্লায় গোঁফ, আর দীঘল রূপালি কেশ মিলে রীতিমতো সুপুরুষ বলা চলে। মুগ্ধ চোখে তাকিয়ে থাকলাম তার দিকে। হঠাৎ সে চোখ খুলল, বলল, ইলেনা, চমৎকার সেবা করেছ তুমি আমার। যখন অন্যরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে, এর জন্য পুরস্কার অবশ্যই পাবে, কিন্তু এখন নয়। এখন আমার বিশ্রাম প্রয়োজন। কাল রাতে আবার এসো, তখন অনেক কথা হবে তোমার সঙ্গে প্রিয়তমা। এখন বাড়ি যাও, আর সাবধানে থেকো, কাউকে কিছু বলতে যেও না। কথা শেষ করে আবার চোখ মুদল ও। আমি তখন খুশিতে ডগমগ। আমাকে প্রিয়তমা বলে ডেকেছে ও। শেষবারের মতো ওর দিকে তাকিয়ে বন্ধ করে দিলাম সমাধির ডালা। এরপর বেরিয়ে এলাম ওখান থেকে। দুর্বল পায়ে গোরস্থান থেকে বাড়িতে ফিরলাম আমি। কামরায় ঢুকেই আচ্ছন্নের মতো শুয়ে পড়লাম বিছানায়। রাত আসতে আর কত দেরি! আমার চেয়ে আর তর সইছে না। ৮ নভেম্বর। দিনটা মোটামুটি সহজভাবে কেটে গেছে। মাদাম হারকার একবার বললেন, আমাকে নাকি ফ্যাকাশে দেখাচ্ছে। তাড়াতাড়ি তাকে আশ্বস্ত করলাম, কিচ্ছু হয়নি আমার। উনি চলে গেলে দু হাতে গাল ঘষে লাল করে তুললাম, যাতে সন্দিহান হয়ে না ওঠে কেউ। বাড়ির ৩ অতিথি, মানে ভ্যান হেলসিং, লর্ড গোডালমিং আর ডাক্তার সেওয়ার্ড এখনো আছে। ওদেরকে সহ্য করতে পারছি না কিছুতেই। আমার গোপন সঙ্গীর জন্মসূত্র এরা। সারাক্ষণ ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। রাগ হয় ওদের উপরে, আবার মনে মনে হাসি। কারণ জানি ওরা কিছুতেই সফল হতে পারবে না। বোকার দল, খামোকাই কানাকানি আর ফিসফাস করে বেড়াচ্ছে। খাবার টেবিলে যখন দেখা হয়, থমথম করে সবার চেহারা। নিজেদের গুমর লুকিয়ে রাখতে চায় আমার কাছে। ওরা তো জানে না ওদের চেয়েও বড় গুমর লুকাচ্ছি আমি। সারাদিন ছটফট করেছি, ও রাত যেন আসেই না। শেষ পর্যন্ত যখন আধার নামলো, কুইন্সিকে শুইয়ে দিলাম। তারপর শরীর খারাপের ছুতো করে নিজেও চলে এলাম কামরায়। অপেক্ষায় থাকলাম সবার ঘুমিয়ে পড়বার। চাই না আমাকে কেউ বেরুতে দেখুক। কয়েক ঘন্টা পর যখন গোরস্থানে পৌঁছলাম, তখন আর উত্তেজনা অনুভব করছি না। তার বদলে ভয়ে টিপ টিপ করছে বুক। ভাবছি কেন এসব করছি, কেন ঝুঁকি নিচ্ছি অচেনা অজানা একজনের জন্য। ভাবতে ভাবতে কবর ফলকের সারির মাছ দিয়ে ধীর পায়ে এগিয়ে চললাম সমাধি কক্ষের দিকে।
কিন্তু ওখানে পৌঁছবার আগেই কালো একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো আমার সামনে। আমার গোপন সঙ্গী। ধক করে উঠল হৃৎপিণ্ড। আর একটু হলেই চিৎকার করতে যাচ্ছিলাম। ও আমার হাত ধরে ফেলল। অনেকটাই তরতাজা দেখালো তাকে। চেহারায় খেলা করছে কৌতুক। চোখের দিকে তাকাতে পারলাম না। মনে হলো তাকালেই আষ্টে পৃষ্ঠে আটকা পড়ে যাব। আমার দিকে তাকাও ইলেনা, বলল সে। গলার স্বর ভরা, কর্তৃত্ব ভরা। কি দেখতে পাচ্ছ? সুপুরুষ এক ভদ্রলোককে, যিনি এককালে মহানায়ক ছিলেন। তোষামোদ করো না, ধমকে উঠল সে। সত্যি কথা বলো। তুমি জানো আমি মিথ্যা বলি না, জোর দিয়ে বললাম আমি। কোত্থেকে এত সাহস পেলাম জানি না। গোফের তলায় ঠোঁটজোড়া ফাঁকা হলো ওর। দেখতে পেলাম একজোড়া সদন্ত। হাসছে, তবে তিক্ততার সঙ্গে। 400 বছরের বেশি হলো নিজের চেহারা দেখিনি আমি। আয়নায় আমার ছায়া পড়ে না। আমাকে টেনে নিয়ে গিয়ে বড় একটা পাথরের উপর বসালো সে। নিজে বসলো মুখোমুখি। প্রথম রাতে নাজুক ভাবটা উধাও হয়ে গেছে ওর মধ্য থেকে। তারপরেও মনে হলো কোথাও একটা দুর্বলতা রয়ে গেছে। তোমার কাছ থেকে এখন আমি বাইরের পৃথিবী সম্পর্কে শুনবো। 7 বছরের জন্য বিদায় নিতে হয়েছিল আমাকে। আটকা পড়েছিলাম চির আঁধারের এক জগতে। এর মাঝে নিশ্চয়ই অনেক বদলে গেছে দুনিয়া। আমি আর তোমাকে কি শোনাবো বন্ধু, বললাম আমি। তুমি তো সর্বজ্ঞানী। তোমার কাছ থেকেই বরং অনেক কিছু শেখার আছে আমার। আমার জ্ঞানের অনেকখানি হারিয়েছি আমি ইলেনা। মৃত্যুর ওপার থেকে অক্ষত জ্ঞান বা শক্তি নিয়ে ফিরে আসা যায় না। কিভাবে তুমি আমাকে ফিরিয়ে আনলে সেটাও ঠিকমতো মনে নেই আমার। কাজেই ঘন্টার পর ঘন্টা কথা বললাম আমরা, বন্ধুর মতো, প্রেমিক প্রেমিকার মতো। নেকড়ের বেশ ধরে কিভাবে ও আমার কাছে এসেছিল, কিভাবে আমাকে ওর দুর্গে নিয়ে গিয়েছিল, তারপর কিভাবে এখান পর্যন্ত পৌঁছলাম, সব কিছু খুলে বললাম ওকে। শুনে মাথা ঝাঁকালো আমার সঙ্গী। হ্যাঁ, এবার মনে পড়ছে, বলল সে। ওরা আমাকে ধ্বংস করে দিয়েছিল। হারকার, গোডালমিং, সেওয়ার্ড আর ভ্যান হেলসিং নামের ওই উপদ্রবটা। কত বড় দুঃসাহস! যেন আমাকে দূর করতে পারলেই পুরো দুনিয়া উদ্ধার হয়ে যেত। ওই বেয়াদবরা আমার সমস্ত পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। নতুন সাম্রাজ্যের খোঁজে বেরিয়েছিলাম আমি। সেটা তো হলোই না। আমার সঙ্গী সাথীরাও মারা পড়েছে ওদের কারণে। দুর্ভাগ্য, আমার মতো ফিরতে পারবে না ওরা। বড্ড ক্ষতি হয়ে গেছে আমার। এর জন্য ভ্যান হেলসিং আর তার দলবলকে শাস্তি পেতে হবে। আমার সঙ্গীটির কণ্ঠের দৃঢ়তা স্পর্শ করল আমাকে। ওকে সাহায্য করবার জন্য আরো দৃঢ় প্রতিজ্ঞ হলাম। বললাম, ভ্যান হেলসিং আমার চাচার বন্ধু। এই মুহূর্তে লোকটা হারকারদের বাড়িতেই আছে। আমি জানি ইলেনা, মাথা জাগালো সে। তোমার চোখ দিয়ে, ওদের চোখ দিয়ে সব দেখেছি আমি। ওদের স্বপ্নে হানা দিয়ে জীবনও বিষিয়ে তুলেছি। শয়তানি হাসি ফুটল তার মুখে। আমাকে নিয়ে আলোচনা করে ওরা, আমার সামনে নয়। ওদের ধারণা আমি খুব নাজুক, তোমার কথা শুনলে ঘাবড়ে যাব। তাই আমাকে অন্ধকারে রাখার চেষ্টা করছে। তবে ভিতরে ভিতরে ওদের আলোচনার একমাত্র বিষয়বস্তু যে তুমি, তাতে কোনো সন্দেহ নেই। 2 দিন হলো সেওয়ার্ড আর গোডালমিংকে ডেকে এনেছে বুদ্ধি পরামর্শের জন্য। চেহারা সুরতে বলে ভয়ে আধমরা হয়ে আছে ওদের সবাই। শুনে বড়ই খুশি হলাম। আমার ভয়ে আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে ওরা। এমন খবর শুনেও সুখ। অবশ্য ভয় না পেয়েই বা করবে কি। জনাথনের শরীরে ঢুকে যথেচ্ছ কাণ্ড ঘটিয়েছি আমি। ভ্যান হেলসিংকেও প্রায় বশ করে ফেলেছিলাম। ঢুকতে পারিনি শুধু মিনার শরীরে। তবে ও অন্যভাবে পরাস্ত হয়েছে। মেয়েটা শক্তিশালী। ওর রক্ত আমার চাই। কেন? আমারটা কি যথেষ্ট নয়? ঈর্ষান্বিত গলায় জানতে চাইলাম। আমার গালে হাত বুলালো, বলল, তোমার রক্ত দুনিয়ার সেরা পানীয়র মতো সুস্বাদু প্রিয়তমা, কিন্তু মিনার রক্তের গুরুত্ব অন্যরকম। 7 বছর আগে আমার রক্ত পান করিয়েছিলাম ওকে। সেই রক্ত এখনো বইছে ওর শিরায়। নিজের রক্ত ফেরত চাই আমার ইলেনা, নইলে আমার সম্পূর্ণ শক্তি ফিরবে না। অকাট্য যুক্তি।
তারপরেও ঈর্ষার দংশন থেকে মুক্তি পেলাম না। চুপ করে রইলাম শুধু আমার সঙ্গীকে না রাগানোর জন্য। ও ক্ষেপে গেলে কি না ঘটিয়ে বসে সেই ভয়ে শঙ্কিত আমি। ব্যাপারটা বোধহয় বুঝতে পারল আমার সঙ্গী। কোলের মধ্যে রাখা আমার দুহাত ধরে বলল, জীবন ফিরে পেয়ে আমি ধন্য। আর এর সম্পূর্ণ কৃতিত্ব তোমার, ইলেনা। তোমার কারণেই আবার নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমি, নিজের নাক দিয়ে শুঁকতে পারছি গন্ধ, নিজের কানে শুনতে পাচ্ছি পেঁচার ডাক, নিজের চামড়া দিয়ে ছুঁতে পারছি তোমার চামড়া। আমার পাশে এসে বসল সে, মুখ নিয়ে গেল ঘাড়ের কাছে। গরম নিঃশ্বাসের স্পর্শে কেঁপে উঠলাম আমি। দুনিয়ার কোনো স্বাদ, কোনো মাংস, কোনো মদ বা কোনো মিষ্টির সঙ্গে তুলনা চলে না মানুষের রক্তের। কোনো অমৃত দিতে পারে না রক্তের মতো জীবনী শক্তি, বলল সে। তুমি কাঁদছো কেন, ইলেনা? তোমাকে আমার ভয় করছে, প্রিয়তম। তাহলে তুমি বুদ্ধিমতী। আমার শরীরের কাছ থেকে সরে গেল ও। যদিও ভয় পাওয়া উচিত শুধুই আমার শত্রুদের। তোমার কোনো ভয় নেই, যতক্ষণ পর্যন্ত আমার অনুগত থাকছো। ভেবেচিন্তে বলো, এই সাহস, এই স্পৃহা কি তোমার বজায় থাকবে? কোনো কারণে বুদ্ধিভ্রংশ হবে না তো? আমার জন্য তুমি কিন্তু একটা ঝুঁকি, কারণ আমার আশ্রয়স্থলের খোঁজ জানো তুমি। বলা যায় না, যদি কাউকে বলে দাও। না, প্রতিবাদ করলাম। মরে গেলেও কাউকে কিছু বলছি না আমি। তুমি নিজের খেয়াল খুশিতে চলো। আমাকে সাহায্য করেছো নিজের মর্জিতে, কিন্তু সেই মর্জি বদলে যেতে কতক্ষণ? আমাকে তুমি অপমান করছো, প্রিয়তম। আহত গলায় বললাম। এত কিছুর পর আমার ব্যাপারে সন্দেহ পোষণ করা উচিত হচ্ছে না তোমার। আর যাই করি, তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না আমি কোনোদিন। করলে তোমারই ক্ষতি, শীতল গলায় বলল আমার সঙ্গী। জেনে রাখো, আজ থেকে আমার কথা মতো চলতে হবে তোমাকে। সব আদেশ মেনে নিতে হবে বিনা প্রশ্নে। এর জন্যে কল্পনাতীত পুরস্কারও পাবে তুমি। হাঁটু গেড়ে বসে বশ্যতা স্বীকার করে নিলাম ওর। খুশি হয়ে আবার আমাকে আলিঙ্গনে টেনে নিল সে। দাঁত বসালো ঘাড়ে। ফের অনুভব করলাম সেই ব্যথা আর নেশাতুর আনন্দ। ভুলে গেলাম সবকিছু। আনন্দের আবেশে কেঁপে উঠলাম বারবার। এক সময় ইতি ঘটল এর। আমাকে মুক্তি দিল ও। বলল, এবার তুমি যেতে পারো। না গেলে হয় না, আদুরে গলায় বললাম ওকে। আমি যে তোমার সঙ্গে থাকতে চাই। সম্ভব নয়। অনেক কাজ আছে আমার। টাকা পয়সা, পোশাক আশাক, ঘোড়া, এসব জোগাড় করতে হবে আমাকে। এরপর থেকে তোমাকে আর ঝুঁকি নিয়ে আসতে হবে না এখানে। আমি দেখা করতে আসবো তোমার সঙ্গে। যথেষ্ট শক্তি ফিরে পেয়েছি আমি। গোরস্থান থেকে বেরোবার মতো? হ্যাঁ, এবং প্রতিশোধ নেবার মতো। ওখানেই শেষ হলো আমাদের অভিসার। বাড়িতে কিভাবে ফিরেছি তা আর মনে নেই। সকাল ৮টায় আমাকে বহু কষ্টে ঘুম থেকে জাগালো ম্যারি হারকারদের পরিচারিকা। তখনই টের পেলাম খুব দুর্বল হয়ে পড়েছি, রক্ত হারিয়ে। একটানা বিশ্রাম না নিলে বিপদ হবে। সামান্য নড়াচড়াতেই দম বেরিয়ে যাচ্ছে। তবে শারীরিক কষ্টকে পাত্তা দিচ্ছি না আমি। ওটাকে বাদ দিলে ফুরফুরে মেজাজে আছি। আমার সঙ্গীর কথাগুলো ঘুরপাক খাচ্ছে মাথায়। আমার প্রতি ও কৃতজ্ঞ। আমি ওকে ফিরিয়ে এনেছি দুনিয়ায়। মানসিকভাবে অসুস্থ নই আমি। ওর জাদুতেও আটকা পড়িনি। যা করছি সবই নিজের ইচ্ছায়, সজ্ঞানে। ওর ব্যাপারে ভুল কোনো ধারণাও পোষণ করছি না। আমার সঙ্গীটির সত্যিকার পরিচয় জানি আমি। জানি ওর অতীত এবং ক্ষমতা। তারপরেও ওকে সাহায্য করছি আমি। হারকারদেরকে ও শাস্তি দিতে চায়। ওদের প্রতি কোনো ক্ষোভ নেই আমার। বরং আমার প্রতি যে দয়া প্রদর্শন করেছে এই দম্পতি, তার জন্য কৃতজ্ঞতা আছে। তারপরেও ওদের বিরুদ্ধে আমি কাজ করব একটা মাত্র কারণে। কারণটা হলো, ওরা আমার সঙ্গীটিকে হত্যা করেছিল। সেই সঙ্গী যার কারণে আমি আজ আমার পিতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছি। মুক্তি পেয়েছি সমাজ নামের কারাগার থেকে। তাই নিঃসংকোচে ওকে সাহায্য করব আমি, যাতে আরো বড় এক পুরস্কার জোটে আমার ভাগ্যে। অনন্ত জীবন। মিনা হারকারের ডায়েরি।
8 নভেম্বর, সকাল। নিস্তরঙ্গ সময় কাটছে গত 2 দিন থেকে। নতুন কিছু ঘটেনি। বাড়ির পরিবেশ কিছুটা স্বস্তিদায়ক হয়ে উঠেছে। জানি না আমাদের প্রার্থনার জোরে পিশাচ ড্রাকুলা পালিয়ে গেছে কিনা, তবে সময়টাও উপভোগ করছি সবাই। হতে পারে দুঃস্বপ্নের ইতি ঘটেছে। ভাবতে তো দোষ নেই। কুইন্সির জন্য একজন নার্স রাখা দরকার। ইলেনা যথেষ্ট করছে না এ কথা বলবো না, কিন্তু ও তো এ বাড়ির অতিথি। অতিথির উপর একটা অসুস্থ বাচ্চার দায়িত্ব কতদিন দিয়ে রাখা যায়? তাছাড়া কুইন্সির সেবা করতে করতে ও নিজেও বোধহয় অসুস্থ হয়ে পড়েছে। কয়েকদিন থেকেই দেখছি ভীষণ ক্লান্ত ইলেনা। অল্পতেই হাঁপিয়ে উঠছে। জোর করে ওকে বিশ্রামে পাঠাচ্ছি আমি। জনাথনের হাতের খুব একটা উন্নতি হয়নি। ডক্টর সেওয়ার্ডকে খুব দুশ্চিন্তাগ্রস্ত মনে হয়েছে ব্যাপারটা নিয়ে। বেচারা ভ্যান হেলসিং তো মরমে মরে যাচ্ছেন ওর এই দুর্দশা জন্য নিজেকে দায়ী ভেবে। হাজার সান্ত্বনা দিয়েও তাকে বোঝানো যাচ্ছে না। এর মাঝে আরো একবার জনাথনকে বেডরুমে ফিরে আসতে অনুরোধ করেছিলাম আমি, কিন্তু এবারও অনুরোধটা ফিরিয়ে দিয়েছে ও। রাত। বিচ্ছিরি একটা স্বপ্ন দেখে জেগে উঠেছি। শুরুতে বুঝতেই পারিনি ওটা স্বপ্ন। দেখলাম রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে গেছে আমার। ঘরের ভিতরে পাক খাচ্ছে মিহি কুয়াশার একটা মেঘ। সেই মেঘের ভিতর দুটো চোখ জ্বলজ্বল করে উঠল প্রথমে, তারপর কুয়াশা সরে গিয়ে নিরেট আকার নিল চোখের মালিক। দীর্ঘদেহী এক মানুষ, কাউন্ট ড্রাকুলা। ভয়ে চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু গলা দিয়ে একটু আওয়াজ বেরুল না। কেউ যেন টিপে ধরেছে আমার কণ্ঠনালী। বিছানার পাশে এসে দাঁড়ালো পিশাচটা, কিন্তু স্পর্শ করলো না আমাকে। কথা বলতে শুরু করলো তার কর্কশ চেনা গলায়। কি জন্যে এসেছি তা আশা করি বুঝতে পারছো, বলল সে। তোমার রক্ত চাই আমার, আর এবার সেটা তুমি স্বেচ্ছায় দেবে। কেন? বহু কষ্টে এই একটাই শব্দ উচ্চারণ করতে পারলাম। কারণ ঈশ্বর তোমাদেরকে ভালো মন্দ বাছাই করবার সুযোগ দিয়েছেন। যতক্ষণ না স্বেচ্ছায় একটা খারাপ কাজ করছো, ততক্ষণ সেটা পাপ বলে গণ্য হবে না। জোর করে যদি আমি তোমার রক্ত নিই, তুমি নিষ্পাপ হয়ে রয়ে যাবে। কিন্তু আমার চাই পাপীর রক্ত। গলা খাকারি দিতেই কথা বলার শক্তি ফিরে পেলাম। তীক্ষ্ণ কণ্ঠে বললাম, আমি নিষ্পাপ নই। যে রাতে আমার রক্ত খেয়েছো তুমি, নিজেরটাও খাইয়েছো আমাকে। সে রাত থেকেই আমি কলঙ্কিনী। এই কলঙ্ক মোছবার নয়। ঠোঁট বাঁকা করল সে। তার মানে ওতে কোনো আনন্দ পাওনি তুমি? মনে মনেও না? আমার জবাবের প্রতীক্ষায় না থেকে ক্ষণক্ষণে গলায় হেসে উঠল সে। মিলিয়ে গেল বাতাসে। আর তখনই ঘুম ভাঙল আমার। ঠিক নিশ্চিত নই, কিন্তু মনে হলো জানালা দিয়ে ধোঁয়ার একটা রেখা বেরিয়ে যেতে দেখেছি। কল্পনা না বাস্তব কে জানে। ও নিয়ে মাথা ঘামাবার উপায় ছিল না। ঠান্ডায় কাঁপছিলাম ঠক ঠক করে। বুক ধড়ফড় করছিল। পাশে জনাথনের অভাব তীব্র হয়ে উঠল। ওকে আরেকবার ডাকবো কিনা ভাবছি। এমন সময় মৃদু টোকা পড়ল দরজায়। বিছানা থেকে নেমে ছিটকিনি খুললাম। দেখি হাতে একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে ইলেনা। পরনে সাদা পোশাক আর ফ্যাকাশে চেহারা মিলে ওকে দেখাচ্ছে শ্বেত পাথরের দেবী মূর্তির মতো। কি ব্যাপার ইলেনা, এত রাতে? একাকী ঘুম আসছে না আমার মাদাম হারকার। যদি কিছু মনে না করেন, আজ রাতটা আপনার সঙ্গে শুতে পারি? নিশ্চয়ই, ভিতরে এসো। দরজা ছেড়ে দাঁড়ালাম। একজন সঙ্গীর প্রয়োজন ওর চেয়ে আমারই বেশি। দুজনে উঠে পড়লাম বিছানায়। আমিও ঘুমোতে পারছি না। দুঃস্বপ্ন দেখেছ? ঠিক দুঃস্বপ্ন না, কম্বলের তলায় গুটিসুটি হয়ে বলল ইলেনা। অদ্ভুত স্বপ্ন। আমিও। ওকে পাশে পেয়ে কি যে ভালো লাগলো আমার, তা বলার মতো না। একেবারে আমার গায়ের সঙ্গে সেটে এলো। চুলগুলো এসে পড়ল আমার মুখের উপর। সোদা একটা গন্ধ পেলাম নাকে। মিনা, আপনাকে আমার খুবই আপন লাগে, বলল ইলেনা। অল্প কদিনে এত কাছের এক বন্ধুত্বে পরিণত হয়েছেন, এমন বন্ধু কখনো ছিল না আমার। এরপরে ও যেটা করলো তার জন্য তৈরি ছিলাম না মোটেই।
আমাকে জড়িয়ে ধরল ও, চুমু খেতে শুরু করলো গলায়, গালে, ঠোঁটে। ধাক্কা দিতে গিয়েও দিলাম না। হতে পারে ব্যাপারটা স্রেফ আবেগের বহিঃপ্রকাশ, হয়তো কোনো কালিমা নেই ওতে। ভদ্রভাবে ছাড়িয়ে নিলাম নিজেকে। কয়েক মুহূর্তের মধ্যেই গভীর ঘুমে ঢলে পড়ল ইলেনা, আর আমি নির্ঘুম চোখে তাকিয়ে রইলাম ওর দিকে। 10 নভেম্বর। আমাদের সুখ শান্তি শেষ হয়ে গেছে, শুরু হয়েছে দুঃখ আর আতঙ্কের জীবন। জনাথনের ডায়েরিতে বিস্তারিত লেখা আছে সব। আমি আর নতুন কিছু লিখতে পারছি না। জনাথন হারকারের ডায়েরি, প্রফেসর আব্রাহাম ভ্যান হেলসিং এর হস্তাক্ষরে লেখা। 10 নভেম্বর, রাত। আমার ডান হাত প্রায় অচল হয়ে আছে, তাই বেশ কিছুদিন থেকে ডায়েরি লিখছি না। কিন্তু আজ এমন এক ঘটনা ঘটেছে যার বিবরণ লিপিবদ্ধ করে রাখা খুবই জরুরি। প্রফেসর ভ্যান হেলসিং নিজেই প্রস্তাব দিয়েছেন আমার হয়ে কাজটা করে দেবার, তাই স্টাডিতে বসে ডিকটেশন দিতে শুরু করেছি আমি। প্রফেসর আমার কথাগুলো তুলে রাখছেন ডায়েরিতে। ডক্টর সেওয়ার্ড, লর্ড গোডালমিং আর মিনাও রয়েছে আমাদের সঙ্গে, যত না সঙ্গ দেবার জন্য তার চেয়ে বেশি আতঙ্কের কারণে। একা হবার সাহস পাচ্ছি না আমরা কেউই। ঈশ্বর আমাদের রক্ষা করুন। কয়েকটা দিন বেশ শান্তিতে ছিলাম আমরা, তবে সেটা ছিল ঝড় শুরু হবার আগের স্থিরতা। এখন তা বুঝতে পারছি বেশ। ঘটনাটা খুলেই বলা যাক। আজ সন্ধ্যায় ডিনার শেষে ড্রয়িং রুমে তাস খেলতে বসেছিলাম সবাই। আমি, মিনা, ইলেনা, ভ্যান হেলসিং, গোড়ালমিং আর সেওয়ার্ড। বেশ জমে উঠেছিল খেলা। 10টার দিকে ইলেনা বলল মাথা ধরেছে ওর, বিদায় নিয়ে ঘুমোতে চলে গেল। তারপরেই ঘটতে শুরু করলো ঘটনা। গল্প করছিলাম 5 জনে। হঠাৎ বদলাতে লাগলো ঘরের পরিবেশ। সূক্ষ্ম পরিবর্তন। প্রথমে ধরতেই পারিনি, পারলেও ভেবেছি ওটা মনের ভুল। তাপমাত্রা নেমে গেল অতি ধীরে। শোনা গেল শনশন আওয়াজ, যেন বহু দূরে কোথাও ঝড়ো বাতাস বইছে। সচকিত হয়ে উঠলাম আমরা। শব্দটা কানে যাওয়া মাত্র ভয়ার্ত চোখে তাকালাম পরস্পরের দিকে। ওপরতলায় কোথাও একটা দরজা সশব্দে বাড়ি খেল চৌকাঠের গায়ে। ফায়ারপ্লেসের আগুন আচমকাই লাফ দিয়ে বড় হয়ে উঠল। ছিটকে বেরুলো ফুলকি। চাপা গড়গড় শুনে ঘাড় ফেরাতেই বেড়ালটাকে দেখতে পেলাম। আগুনের পটভূমিতে হিংস্র ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, পিঠ বাঁকানো, খাড়া হয়ে আছে লোম। কখন যে ও কামরায় এসে ঢুকেছে জানতাম না। বেড়ালটাকে এখনো সহ্য করতে পারি না আমি। এক লাফেই উঠে গিয়ে দরজা খুলে দিলাম, যাতে ওকে বের করে দিতে পারি। কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে চোখে পড়ল বাইরের হল ঘরে। থমকে গেলাম। মনে হলো বাড়ির সমস্ত দরজা জানালা খুলে গেছে, আর সেখান দিয়ে উদ্দাম স্রোতের মতো ঢুকছে রাতের আধার। নির্ঘাত দৃষ্টি বিভ্রম, কারণ হলঘরের দরজা জানালা আমি নিজে বন্ধ করিয়েছি। তারপরেও ব্যাপারটা এত বাস্তব দেখালো যে বিহ্বল হয়ে পড়লাম। হঠাৎ লক্ষ্য করলাম আমার স্টাডির দরজাটা ফাঁকা হয়ে আছে। কেন যেন এগোতে শুরু করলাম ওদিকে। আমার চারপাশে হলঘরের বাতিগুলো কয়েক দফা জ্বলল, নিভল। বোটকা একটা গন্ধ পেলাম বাতাসে। যত এগোলাম ততই তীব্র হলো গন্ধটা। দরজার সামনে গিয়ে ঠেলা দিয়ে সরিয়ে দিলাম পাল্লা। ভিতরের দৃশ্যটা দোরগোড়ায় জমিয়ে ফেলল আমাকে। ডেস্কের ওপাশে আগাগোড়া কালো পোশাকে মোড়া যে মানুষটি রাজকীয় ভঙ্গিতে বসে আছে, তাকে আমি খুব ভালো করেই চিনি। দুনিয়ার ভয়ঙ্করতম ভ্যাম্পায়ার, জলজান্ত পিশাচ, আমাদের প্রাণের শত্রু, কাউন্ট ড্রাকুলা। সেই চেনা চেহারা ঘুরিয়ে, সেই শয়তানি হাসি হেসে আমার দিকে চাইল সে। দুনিয়া দুলে উঠল আমার চোখের সামনে। বোধহয় চিৎকার করে উঠেছিলাম, কারণ কয়েক মুহূর্ত পরেই ছোটাছুটি করে হাজির হলো মিনা আর অতিথিরা। ডেস্কের উপর মেলে রাখা মোটা একটা ফাইল পড়ছিল ড্রাকুলা। আমার সংগ্রহ করা 7 বছরের পুরনো অভিযানের বিবরণ, চিঠিপত্র আর বিভিন্ন রকম দলিল দস্তাবেজ। সিন্দুকের ডালা ভেঙে বের করে এনেছে, তার আগে তছনছ করেছে পুরো ঘর।
বুকশেলফের সমস্ত বই মেঝের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ডেস্ক আর আলমারির দরজাগুলো খোলা, ভিতর থেকে বেরিয়ে আছে কাগজপত্র। মেঝের কার্পেটও তুলে ফেলা হয়েছে একদিকে। কখন এত কিছু করা হলো, কেনই বা কোনো শব্দ পেলাম না, একমাত্র ঈশ্বর জানেন। আমাদেরকে উপস্থিত হতে দেখে সশব্দে ফাইলটা বন্ধ করলো ড্রাকুলা। উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। কালো রঙের একটা কোট পরে আছে সে, গলা পর্যন্ত বোতাম আটকানো। মাথায় ধূসর নয়, কালো চুল, ভুরু আর গোঁফও তাই। চোখ দুটো জ্বলছে না, শান্ত দৃষ্টি। ঠোঁটের ফাঁক দিয়ে উকি দিতে থাকা দুই সদন্ত বাদ দিলে চেহারায় কোনো হিংস্রতা নেই। এটা ওর জোয়ানকালের চেহারা। লুসির রক্ত পান করে এই চেহারায় আসতে দেখেছি আমরা ওকে 7 বছর আগে। ডেস্কের পিছন থেকে বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো সে। তালু মেলে হাত সামনে প্রসারিত করলো, অভ্যর্থনা জানাবার ভঙ্গি। গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। পড়েই যাচ্ছিলাম, পিছন থেকে মিনা ধরে ফেললো। স্বাগতম, ভিতরে এসো, শান্ত গলায় বলল ড্রাকুলা। মিনা, তোমার স্বামীকে বসতে দাও, ওর বোধ হয় শরীর ভালো না। সম্ভ্রান্ত ভদ্রলোকের আচরণ, ঠিক যেমনটা দেখেছিলাম ক্যাসল ড্রাকুলায় প্রথমবার ওর সঙ্গে দেখা হবার সময়। কিন্তু এবার আর ধোঁকা খাবার প্রশ্নই ওঠে না। সতর্ক ভঙ্গিতে পায়ে পায়ে ঢুকলাম স্টাডিতে। একটা চেয়ারে আমাকে বসালো মিনা। নিজে বসলো চেয়ারের হাতলে। আমাদের দুপাশে প্রহরীর মতো দাঁড়ালেন ভ্যান হেলসিং, গোডালমিং আর সেওয়ার্ড। বাঁকা সুরে ড্রাকুলা বলল, তোমরা আমার দিকে অমন ভয় পাওয়া চোখে তাকাচ্ছ কেন? আমাকে তো ধ্বংসই করে দিয়েছিলে, মনে নেই? আমাকে ঠেকাবার মতো সব অস্ত্রই তো আছে তোমার কাছে, ভ্যান হেলসিং। তাহলে ভয় কিসের? আমরা তোমাকে ঘৃণা করি, বললেন প্রফেসর। ভয় পাই না, পাওয়া উচিত নয়। একের বিরুদ্ধে তোমরা 4 জন, 5। শুধরে নিল মিনা। অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকালো ড্রাকুলা। কাঁধ ঝাঁকিয়ে বলল, বেশ, 5 জন। কুইন্সি মরিস কোথায়? ওকে দেখছি না যে। উনি মারা গেছেন। হুম, বেঁচে গেছে তাহলে। যাকগে, বসো না, বসে বসেই আলাপ করা যাক। আমরা দাঁড়িয়ে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, রূঢ় গলায় বললেন গোড়ালমিং। বীর সাজতে চাইছ? হাসল কাউন্ট। যা তোমাদের মর্জি। তারপরেও আমি তোমাদের মেহমান, তাই মেহমান সুলভ যথাযোগ্য সম্মান দেখাতে চাই। মাথা নিচু করে একে একে আমাদের সবাইকে বাউ করল সে। ওর চোখে চোখ পড়ল মিনার, সঙ্গে সঙ্গে কুঁকড়ে গেল বেচারি। তাড়াতাড়ি ওর মাথা টেনে এনে রাখলাম আমার কাঁধে। দৃশ্যটা দেখে নিঃশব্দে হাসল ড্রাকুলা। মাথায় আগুন জ্বলে উঠল আমার। কাছেই পড়ে আছে আগুন খোঁচানোর পোকারটা। ওটা তুলে নিয়ে পিশাচটার হৃৎপিণ্ড বরাবর ঢুকিয়ে দেয়া যায় কিনা ভাবলাম, কিন্তু কোনো শক্তি পেলাম না গায়ে। নিজের দুর্বলতা নাকি ড্রাকুলার জাদু, কে জানে। সত্যি বলতে কি, শয়তানটাকে দেখা মাত্র পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো স্থির হয়ে গেছি সবাই। কিছু করতে পারছি না, কিছু ভাবতে পারছি না। মিনা তো আতঙ্কে আধমরা হয়ে গেছে। ভ্যান হেলসিং এর মতো শক্ত লোককেও দেখাচ্ছে একেবারে অসহায়। পরিস্থিতি সম্পূর্ণ ড্রাকুলার নিয়ন্ত্রণে। আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, বলল সে, যদিও প্রতিশোধ নেবার পুরো হক আছে আমার। তাহলে কেন এসেছো? জিজ্ঞেস করলেন ভ্যান হেলসিং। শুধু এটুকু জানাতে যে তোমরা আমাকে ধ্বংস করতে পারোনি, কোনোদিন পারবেও না। আমার প্রাণশক্তি এতই প্রবল যে কেউ কখনো ওটাকে শেষ করতে পারবে না। বিশ্বাস করি না, বলে উঠলাম আমি। তার চেয়ে যদি বলো তোমার মতো শয়তানকে নরকেও ঢুকতে দেওয়া হয়নি, লাথি মেরে ফেরত পাঠানো হয়েছে, সেটাই বেশি গ্রহণযোগ্য হবে। এমনভাবে হেসে উঠল কাউন্ট, যেন কৌতুক করেছি আমি ওর সঙ্গে। তার এই হাসি গায়ে জ্বালা ধরিয়ে দিল আমাদের। ভ্যান হেলসিং বললেন, কিভাবে মৃত্যুকে ফাঁকি দিলে তুমি, জানতে পারি? কোথায় ভুল করেছিলাম আমরা? আরেকবার হাসল ড্রাকুলা। তোমার মতো মহাপণ্ডিতের জন্য ওটা মস্ত এক ধাঁধা, তাই না? ডেস্কের উপর থেকে মোটা ফাইলটা তুলে নিল সে।
জবাবটা হয়তো এখানেই আছে, এই জঞ্জালগুলোর ভিতরে। নামিয়ে রাখো ওটা, তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল মিনা। ওটা তোমার জন্য নয়। মুখ বাঁকালো ড্রাকুলা। দুনিয়ায় এমন কোনো কিছু বা এমন কোনো মানুষ নেই, বলল সে হিসহিসে গলায়, যা আমার জন্য নিষিদ্ধ। কথাটার ভিতর প্রচ্ছন্ন বিদ্রুপ চাপা রইল না। মুখ আরক্ত হলো মিনার, মাথা নিচু করে ফেলল। অদম্য এক ক্রোধে কেঁপে উঠলাম আমি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে যাচ্ছিলাম। ভ্যান হেলসিং কাঁধে হাত রেখে থামালেন আমাকে। কাউন্ট বলে চলল, আমার ক্ষমতার প্রমাণ তোমরা পেয়েছো। দেখেছো কিভাবে তোমাদের মনের ভিতর ঢুকতে পারি আমি। হারকার, প্রফেসর, তোমরা এর প্রত্যক্ষ সাক্ষী। এমনকি তোমাদের এই ছোট্ট বেড়ালটাও। তাহলে কে আমার কাছে থেকে নিরাপদ? তোমাদের ছেলে? চেহারা থেকে রক্ত সরে গেল মিনার। ঝট করে সিধে হলো ও। বোধহয় ঝাঁপিয়েই পড়তো পিশাচটার উপরে। ডক্টর সেওয়ার্ড বাধা দেয়ায় পারল না। আমাকে ঠেকাবার কোনো উপায় নেই তোমাদের, বলল কাউন্ট। জানতেই পারবে না কখন কোথায় আক্রমণ করে বসবো। আমার প্রতিহিংসার হাত থেকে রেহাই নেই তোমাদের। যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাদেরকে তাড়া করে ফিরবো আমি। তোমার হাতে যথেষ্ট ভোগান্তি কি হয়নি আমাদের? একটু আবেগ ফুটল ভ্যান হেলসিং এর গলায়। আমরা যা করেছিলাম তাতে তো ভালোই হতে যাচ্ছিল তোমার। চেষ্টা করেছিলাম তোমার আত্মাকে মুক্তি দিতে। অভিশপ্ত এক জীবন কাটাচ্ছিলে তুমি। ওভাবে কারো বেঁচে থাকা উচিত নয়। খোদ শয়তানও তো শেষ বিচারের দিনে কৃতকর্মের জন্য অনুতাপ করবে। ভালো? গলার স্বর চড়ে গেল ড্রাকুলার। আমার সাথীদের খুন করেছো তোমরা। ওটা ভালো কাজ? প্রাসাদ দুর্গের ৩ ডাইনির কথা বলছো? তোমাদের চোখে ওরা ডাইনি হতে পারে, কিন্তু আমার জন্য ওরা ছিল সহচরী, জীবন সঙ্গিনী। আমাদের ভালোবাসার মাঝে নাক গলাবার অধিকার কে দিয়েছিল তোমাদের? ওটা ভালোবাসা হতে পারে না, শান্ত গলায় বললেন প্রফেসর। ভালোবাসার মতো পবিত্র অনুভূতি কোনো পিশাচের ভিতর থাকতে পারে না। যেদিন থেকে জীবন মৃত হয়েছ, সেদিন থেকে প্রেম ভালোবাসার অধিকার হারিয়েছ তুমি। রাগে জ্বলে উঠল কাউন্টের দুচোখ। জীবনকে ভালোবাসো তুমি, ভ্যান হেলসিং? নিশ্চয়ই। জীবন তো ঈশ্বরের দান। হাহ, তুমি বুড়ো হয়ে গেছো প্রফেসর। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছো। মনে মনে কামনা করছো মৃত্যুকে। জীবনের প্রতি ভালোবাসার তুমি কি বুঝবে? এই ভালোবাসা পৃথিবীর যে কোনো ভালোবাসার চেয়ে শক্তিশালী। সেই ভালোবাসার টানে মৃত্যুকে এড়াতে চেয়েছি আমি। সেই ভালোবাসায় আমাকে ধ্বংস হতে দেয়নি। এই আবেগের কিছুই জানা নেই তোমাদের। তাই বোকার মতো বিচার করছো আমাকে। ওই ৩ জন ডাইনি ছিল না, ভ্যান হেলসিং। সেজন্যই ওরা আমার মতো ফিরে আসতে পারবে না। আমাকে ধ্বংস করবার নেশায় মস্ত বড় ভুল করেছো তোমরা। ভেঙেছো নিজেদেরই আইন। কি সেই ভুল? তা নিয়ে মাথা ঘামাতে থাকো। সময় আছে তোমাদের হাতে। সপ্তাহ, মাস, বছর, যতদিন না আবার আমি ফিরে আসছি। একে একে সবাই শাস্তি পাবে। আর তার আগ পর্যন্ত আতঙ্কে অস্থির হয়ে বাঁচতে হবে তোমাদেরকে। জীবন হয়ে উঠবে নরকের মতো যন্ত্রণাদায়ক। আমি তা দেখে আনন্দ পাবো। হা 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 হা। গলা ছেড়ে হেসে উঠল সে। তখনই যেন বিদ্যুৎ খেলে গেল লর্ড কোডালমিং এর শরীরে। আমার মতো একই কথা ভাবছিলেন তিনি। ছোঁ মেরে ফায়ারপ্লেসের পাশ থেকে তুলে নিলেন পোকারটা। ওটা নিয়ে ঝাঁপ দিলেন ড্রাকুলাকে লক্ষ্য করে। এফোর ওফোর করে দেবেন হৃৎপিণ্ড। অনায়াসে তাকে ঠেকালো কাউন্ট। খপ করে ধরে ফেলল লোহার পোকারটা। সঙ্গে সঙ্গে আর্তনাদ করে উঠলেন গোড়ালমিং। অস্ত্রটা ছেড়ে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। পোকারটা ফেলে দিল কাউন্ট। মাটিতে পড়েই হিস হিস শব্দ করল ওটা। বিস্মিত হয়ে লক্ষ্য করলাম, পোকারের স্পর্শে পুড়তে শুরু করেছে কার্পেট। অথচ ওটা এতক্ষণ আগুনের স্পর্শ পায়নি। গরম হবার প্রশ্নই ওঠে না। হাতের ফাইলটা উপর দিকে ছুঁড়ে মারল ড্রাকুলা। বাঁধন ছিঁড়ে গিয়ে ভিতরের কাগজপত্র বৃষ্টির মতো নেমে এলো আমাদের গায়ে। তার মাঝে লাটিমের মতো একটা পাক খেল সে। পরক্ষণে
ঘন কুয়াশায় ছেয়ে গেল কামরার অভ্যন্তর। যখন সেই কুয়াশা সরে গেল, ড্রাকুলাকে দেখা গেল না কোথাও। এ হাতে পোকার ধরেছিলেন, সেটা বগলের তলায় চেপে ধরে রেখেছেন গোড়াল মিং। আমি আর মিনা তার দিকে এগোলাম। ড্রাকুলা চলে যাবার সঙ্গে সঙ্গে শীত শীত ভাবটা কেটে গেছে। আবারও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি আমরা। বোকার মতো একটা কাজ করেছো তুমি, আর্থার, বিরক্ত গলায় কোড়াল মিংকে বললেন প্রফেসর। ওভাবে শয়তানটার উপর ঝাঁপিয়ে পড়া মোটেই উচিত হয়নি। মারাও যেতে পারতে। সেটা আমি জানি না ভেবেছেন? কোকিয়ে উঠে বললেন গোড়াল মিং। আপনার কি হাত পুড়ে গেছে? উদ্বেগের সুরে জানতে চাইল মিনা। সামান্য। চিন্তার কিছু নেই। পোকাটা কিন্তু ঠান্ডায় ছিল। লোকটার স্পর্শ পাওয়া মাত্র আগুনের মতো তেতে উঠল। এসব যে ঘটছে তা এখনো বিশ্বাস হচ্ছে না আমার, মিনা বলল। জলদি উঠুন। কুইন্সির অবস্থা দেখতে হবে আমাকে। ওর যদি কিছু হয়ে যায়। সিঁড়ি ধরে দোতলায় ছুটলাম আমরা। উপরে ওঠার পর আমি বললাম, আজকের ঘটনার অন্তত একটা ভালো দিক আছে। শত্রুর দেখা পেলাম। বিদেহী কোনো আত্মা নয়। এবার আমরা চলতে ফিরতে থাকা পিশাচের বিরুদ্ধে লড়াই করতে পারবো। মনের মধ্যে যত খটকা ছিল, মনের ভুল বলে মিথ্যে যে সান্ত্বনা দিচ্ছিলাম নিজেদেরকে, সব দূর হয়ে গেল। কিন্তু এ বাড়িতে ঢুকলো কি করে? চিন্তিত গলায় বললেন ভ্যান হেলসিং। হঠাৎ এ প্রশ্ন কেন? বিস্মিত হলাম। যে কোনো বাড়িতে ঢুকতে হলে ভ্যাম্পায়ারকে সে বাড়ির কোনো না কোনো বাসিন্দার কাছ থেকে আমন্ত্রণ পেতে হয়। আমার প্রশ্ন হলো, এ বাড়িতে ঢোকার আমন্ত্রণ ও কার কাছ থেকে পেয়েছে? এই পর্বে স্পষ্ট হয়ে উঠছে সত্যের ছায়া, কিন্তু রহস্যের শেষ এখনো বাকি। শেষ পর্বের আগেও আরও অনেক কিছু জানার বাকি। তাই আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।